গুড মর্নিং এভরিওয়ান। আজকে মানডে, মে মাসের কোনো একটা তারিখ, কোন তারিখ মনে নেই। বাট আজকে আমি কিছু দেখবেন আমার ট্যাগলাইনেই লেখা আছে যে আজকে যেরম সেরম লাইভে আসছি না, বা আমার নিজের কোনো পার্সোনাল কথা নিয়ে নয়। অবভিয়াসলি আজকে আমি আপনাদেরকেও সাক্ষী রেখে এবং আজকে কিছু পলিটিক্যালি কিছু কথা আমি বলতে চাই। পলিটিক্যালি কথা ইন দ্য সেন্স, প্রথম কথাই আমি আজকে বলি সময় নষ্ট না করে, এই যে লাইফটা আমি করছি, এই লাইফটা স্পেসিফিকভাবে আমি আমাদের কারেন্ট বিজেপি গভর্নমেন্টকে এটা একটা কিছু মানে কিছু রিকোয়েস্ট করছি। এবং আমাদের যিনি বেহালার যিনি আছেন বিধায়ক স্যার ইন্দ্রনীল খাঁ, ওনাকে উদ্দেশ্য করে, ইনফ্যাক্ট ওনাকে ট্যাগ করেছি, আমি জানি না ওনাকে ট্যাগ করে এই জিনিসটা উনি দেখবেনও কি না একবার। তবে যদি উনি বা ওনার কোনো সদস্য এটা দেখে থাকেন বা আমার মেসেজটা যদি পড়েন, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি এখন তো সোশ্যাল মিডিয়া সাইট এবং সোশ্যাল মিডিয়ার একটা খুব প্রভাব আমাদের জীবনে আছে। তো আমি যতদূর জানি, যতদূর দেখেছি, আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট সবাই খুব আপডেটেড, খুব সাহসী, এবং আমার যেটা খুব ভালো লাগে এবং খুব অ্যাক্টিভ। মানে ওনারা অন্যায়ের আগেনস্টে ভীষণভাবে অ্যাক্টিভ। ওনাদের কাজ আমি বহুদিন ধরে দেখছি, যবে থেকে ওনারা ক্ষমতায় এসছেন। এবং আমি অ্যাজ অ্যান সিটিজেন আমার বেশ ভালো লাগছে জিনিসটা। এরকম অ্যাক্টিভ গভর্নমেন্ট, অন্যায়ের আগেনস্টে লড়ার গভর্নমেন্ট আমি যতদূর জানি এখন অবধি আমি সেইভাবে কাউকেই দেখিনি। তো সেই দিক দিয়ে প্রেজেন্ট গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্টকে এবং ইন্দ্রনীল স্যারকেও আমার তরফ থেকে লটস অফ রেসপেক্ট, আমার প্রণাম নেবেন। এবং আমি আজকে কিছু স্পেসিফিক্যালি, কারণ ওটাই লিখেওছি আর আমি ট্যাগও করেছি আমাদের বেহালার যিনি বিধায়ক স্যার ইন্দ্রনীল খাঁ স্যার। তো আমি তাকেই একটু লিখছি, যদি কোনোভাবে এই মেসেজটা বা আমার এই ভিডিওটা ওনার অবধি পৌঁছে দেন, তাহলে আমি আবারও বলছি খুব উপকৃত হব। এবং আমি চাই যে এই কথাগুলো যেগুলো আমি পার্টিকুলারলি বলছি, আমি লিখেওছি অনেক জায়গা থেকে, কিন্তু আমি জানি না উনি দেখেন কিনা, ওনার কানে অবধি যাচ্ছে কিনা, উনি একজন ব্যস্ত মানুষ, সেখানে আমি জানি না। তাই আজকের এই লাইভটা, আশা করি লাইভটা হলেও কিছুটা উনি কোনোভাবে যদি যায় বাই লাগ। প্রথম কথা, স্যার ইন্দ্রনীল খাঁ স্যার, আপনার প্রতি লটস অফ রেসপেক্ট। সেকেন্ড ব্যাপার এটাই যে আমি বেহালাতেই থাকি, বেহালার পশ্চিমেই থাকি, ব্যাচেরামে থাকি। এবং আমার এটা কিছু কিছু আবেদন আছে বেহালার কিছু জিনিস নিয়ে, যেটা আশা করি আপনার কান অবধি যাবে। এবং যদি কান অবধি নাও যায়, আশা করি একদিন না একদিন তো যাবে, জানি না, কেউ যদি এটা ফরওয়ার্ড করে দেন এনাকে, আমি খুব উপকৃত হব। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে কেন আমি এটা করেছি। আপনি বেহালার পশ্চিমের অনেক কিছু আমি দেখলাম ঠিক করছেন, ঠিক করার চেষ্টায় রয়েছেন, অনেক কিছু আপনি সংস্করণ করার চেষ্টায় রয়েছেন। আমার দেখে সেটা খুব ভালো লাগলো। এতদিনও কেউ এরকমভাবে ওয়ার্কআউট করেছে বলে আমি দেখিনি অ্যাটলিস্ট, বা প্রথম দিকে তারা দেখিয়েও পরের দিকে আমি জনগণের আমি দেখেছি তাদের উদ্যোগ অনেক কমে যায়, কিন্তু আপনাকে আমার সেইভাবে মনে হয়নি। আমিও আমার ম্যাট্রিয়ার্চাল ফ্যামিলি, আমার মায়ের দিকটাও পুরো ডাক্তারি সাইটের, এবং আমি এই প্রফেশনটাকে পার্টিকুলারলি খুব রেসপেক্ট করি। কারণ আমি জানি মানুষের সেবা করতে গেলে একটা মানুষকে অনেক কিছু স্যাক্রিফাইস করে, তার সময়, তার অনেক কিছু দিয়ে একটা মানুষের জন্য সেবা করতে হয়। আপনি তো সেখানে শুধু ডাক্তার নন, আপনি সেখানে পুরো দেশের কাজে, দশের কাজে নেমে গেছেন। তো সেই দিক দিয়ে আমার তরফ থেকে লটস অফ রেসপেক্ট। আমি কটা কথা আপনি যখন বেহালার এইটাতে আছেন, আমি মনে করি যে আমার এই কতগুলো আর্জি আপনাদেরকে আছে।
বেহালা পশ্চিমে এমন অনেক ছোট ছোট বিষয় আছে যেটা অনেকেই দেখেন না বা দেখেননি। প্রথম কথাই বলি, আপনারা যে হসপিটালে, গুড মর্নিং, আপনারা যারা হসপিটালের পরিদর্শন করছেন, আমি আমার বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল বলে নয়, এটা একটা গভর্নমেন্ট হসপিটাল, শুধু তাই নয়, আমি সব রকম গভর্নমেন্ট হসপিটাল নিয়ে কথাটা আপনাদেরকে পারতে চাই, আজকে পার্টিকুলারলি উল্লেখ করতে চাই। কেন? কারণ আপনারা তো অলরেডি হসপিটালের পরিদর্শনে আছেন। আমার অভিজ্ঞতা এটা বলে, আপনারা প্লিজ এইগুলোর একটা স্ট্রিক্ট ইনভেস্টিগেশন করুন। প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে আই উড রিকোয়েস্ট টু দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট একটা পার্টিকুলার স্ট্রিক্ট অভিযান করুন, যেটা অগ্নিমিত্রা পলদি করছিলেন। দ্যাট ইজ দ্য থিং। আজ অবধি কেউ করেনি, একদিন দুদিন করিয়ে তারা ছেড়ে দিচ্ছে বা তারা নজরে রাখছে না। এবার একটা মানুষের পক্ষে তো সবসময় দেখানো সম্ভব না, সেটাও আমি বুঝি, আপনাদের প্রচুর কাজ, আমি বলতে পারি। তবে আমি এটা বলছি, ভেতরে দেখবেন তো অনেক ঘুণ আছে, এইটুকুনি আমি বলবো। ভেতরে আপনারা যত দেখবেন, এই আমার বেহালা বিদ্যাসাগর হসপিটালের শুধু বলে নয়, সব কিছুরই একটা ঘুণ আছে, র্যাকেট আছে। এটা আমি র্যাকেট সিস্টেম অনেক জায়গায় চলে। আপনারা যদি এটা ইনভেস্টিগেশন করেন, দেখবেন অনেক কিছুই আপনারা পাবেন। আমাদের আমরা সাধারণ মানুষের পক্ষে অনেকেরই এটা মানে সামর্থ্য হয় না প্রত্যেকবার গাদা গাদা টাকা দিয়ে একটা প্রাইভেট হসপিটালে দেওয়ার মতন ক্ষমতা সবার সবসময় সেই মুহূর্তে থাকে না যখন এমার্জেন্সি হয়। রাত বিরাতে এরমও হয়েছে, আমার মা অসুস্থ হয়েছেন, আমরা গভর্নমেন্ট হসপিটালে দ্বারস্থ হয়েছি, তারা বেড দিতে পারে না। বেড দিলেও হাজার একটা নানা রকম রোগীদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দেয়, যেটা প্রায় খুব অস্বাস্থ্যকর। আয়াদেরকে লিটারেলি, আমাদেরকে যারা আয়ামাসি থাকেন এইসব গভর্নমেন্টের হসপিটালে, অনেক আয়ামাসিরা থাকেন যারা ঘুরে বেড়ান, কিন্তু তাদেরকে কিন্তু সময় আমরা পাই না যখন একটা পেশেন্টের প্রয়োজন হয়। অনেক সময় না খাইয়ে রেখে দেওয়া হয়। আমার নিজের মায়ের ক্ষেত্রে এটা হয়েছিল। ওনাকে তখন আমাদের যে লোকাল হসপিটাল, যেটার আপনারা পরিদর্শন করছেন, তারা সেই হসপিটালে রাখা হয়েছিল। এটা কোভিড টাইমের কথা, আজকে আমি সেটা ফ্ল্যাশ আউট করছি ওপেনলি। আমার মা কোভিড টাইমে খুব অসুস্থ হয়ে পড়ে এবং আমরা ওই বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালের দ্বারস্থ হই। উপায় না ভেবে কোনোভাবে রাত 3টের সময় আমি, আমার দিদি আমার মাকে নিয়ে যায়। আমার মা চলতে পারছিলেন না, কিন্তু কথা উনি বলতে পারছিলেন। আমার মায়ের কিন্তু কোভিড ছিল না কোভিড টাইমে, উনি একটা পায়ের একটা প্যারালাইসিস টাইপের হয়ে উনি কিন্তু অসুস্থ হয়ে যান। রাত 3টের সময় 2 মেয়ে আমরা কোথাও কোনো সাপোর্ট না পেয়ে ধরাধরি করে মাকে ওই কোভিড টাইমে, যখন অ্যাম্বুলেন্স সব কিছু অফ, কোনোভাবে আমরা নিয়ে যাই। এবং ওখানে আমার মাকে প্রথমে বেড দেওয়া হয়নি। এটা আমিও বলছি, আজকের এটা কথা নয়, এটা কোভিড টাইমের কথা। আজকে আপনারা যেহেতু বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে এটা পরিদর্শন করেছেন, আজকে আমি এই কথাটা ফ্ল্যাশ আউট করছি। আমি জানি না এরপরে আমি হসপিটালে আর দেখাতে পারবো কিনা, কারণ আমি জানি না এই জিনিসটা। তবে খুব রিস্ক নিয়ে বলছি এটা, কিন্তু বলাটা উচিত, কারণ আমার মতন হয়তো অনেকে সাফার করে বলে না। যাই হোক, ওই একটা হসপিটাল নয়, আরও অনেক ভালো হসপিটাল আছে, সেই নিয়ে আমার কোনো ভয় নেই। কিন্তু আর 5টা সাধারণ মানুষরা এই জিনিসটা আমরা ফেস করছি না, আর ভবিষ্যতে এই জিনিসটা না হয়, তাই জন্য এই পার্টিকুলার ইনসিডেন্টটা আমি স্যারকে ট্যাগ করে বলছি যে ও তখন নিয়ে যাওয়া হয় এবং আমার মাকে একটি ওই জেনারেল যেখানে হয় অনেক ওই বেডে রাখা হয়। পরের দিন যখন আমি যাই ওই হসপিটালে, আয়াদেরকে একটা কিছু সামান্য বোধহয় টাকা দিয়ে রাখা কথা বলা হয় এবং আমরা ওই পরিষেবাটা দিয়েও কিন্তু আমরা দেখি আমার মা শুয়ে আছে, তাকে কোনো খাবার, কোনো সেবা শুশ্রূষা কিচ্ছু করা হয়নি। কোনো খাবার, কোনো সেবা শুশ্রূষা কিচ্ছুই হসপিটাল থেকে করা হয়নি। যে আয়াটিকে আমরা টাকা দিয়ে দায়িত্বে রেখেছিলাম, ইনফ্যাক্ট তারা দেখে পর্যন্ত নেই। আমার মা
অসুস্থ ছিল, আরোই অসুস্থ হয়ে যায়। যেহেতু একটা হসপিটালে রাখা হয় এবং গভর্নমেন্ট হসপিটালে তখন সেই সময় হট করে অন্য জায়গা থেকে ট্রান্সফার করার অবস্থা ছিল না, যদিও আমার নিজের মামাই ডাক্তার, তার নিজের হসপিটাল আছে, কিন্তু সেই মুহূর্তে দেওয়া যাচ্ছিল না। এই ওয়ান হসপিটাল থেকে যখন দেখছি যে একটা মানুষ আরও অসুস্থ হয়ে যাচ্ছে, মৃত্যুপ্রায় শয্যায় চলে যাচ্ছে, আমরা যখন বলেছিলাম ওখানকার বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালের যারা কিছু অ্যাম্বুলেন্সের লোকজন ছিল এবং তাদের সঙ্গে আয়াদের কিছু যোগসূত্র কিছু থাকবে, যেটা আমরা পরে বুঝতে পেরেছিলাম, তারা লিটারেলি আমাদেরকে হ্যারাস করেছিল, আমাদের উপর চড়াও হয়েছিল, আমাদেরকে লিটারেলি হুমকি ধামকি দেওয়া হয়েছিল। এর পরের ঘটনাটা আরও সাংঘাতিক, যেটা আমার দিদি ফেস করেছিল। কারণ কোভিডের টাইমে এই নিয়মটা ছিল, আমি মনে করিয়ে দিই, যে যখন আপনাদেরকে কোনো অন্য হসপিটালে নিয়ে যাওয়া হবে, সেখানে ওই হসপিটাল আর একটা হসপিটালে রেফার করা হবে, তখন পেশেন্টের সাথে খালি একজন থাকবে, রাইট? এবার আমি বলছি, আপনাদেরও এটা জানা উচিত কি হয়েছিল। তখন আমাদেরকে বলা হয়, এবার আমরা তখন বলি আমার মায়ের অবস্থা খুব খারাপ, আমার মামার ডাক্তার, তার ওখানে নিয়ে যাব। সেইটা না করে আমার মা, যার কোনো কোভিড সিমটম ছিল না, ওখানে থেকে থেকে আমার মায়ের কোভিড হয়ে যায়। আমাদের কাছে রিপোর্ট আসে এবং বলে আপনার মায়ের কোভিড সিমটম ধরা পড়েছে, কারণ তখন সবারই প্রায় কোভিড ধরা পড়ছিল। এবং মার ট্রিটমেন্ট, প্রলং ট্রিটমেন্ট চলছে, ওনারা কিছু করতে পারছিলেন না, এটা কিন্তু অনেক সেইভাবে শুশ্রূষাও পড়ে, আমরা অনেক বলে কইয়ে তখন ওই বেড চেঞ্জ করানো হয় অনেক কষ্টে সেটা, কিন্তু তার জন্যে ওই আয়াদের প্রচুর আধিপত্য, রাজাধিপত্য অনেক কিছু চলেছে, যারা লিটারেলি আমাদেরকে ধমকি ধামকি দিচ্ছিল। তারপরে আমরা যাই, এরপরে ওরা হাল একদম এন্ড মোমেন্টে ছাড়ে এবং ওরা বলে যে আমরা দেখতে পাচ্ছি না। সেটা আগে বললেই ওনারা পারতেন, সেটা না করে ওনারা মাকে ক্যানিংয়ের একটা সুদূর হসপিটালে, বেহালা ব্যাচরাম থেকে, আপনারা বলুন ক্যানিং কতটা দূরে, এবং সেটা প্রায় বারুইপুর পেরিয়ে, আমার মাকে ক্যানিংয়ের জেনারেল হসপিটালে ট্রান্সফার করা হয় এই কোভিড ইস্যু নিয়ে। আমি থাকতে পারিনি, আমার দিদি গেছিল একা অ্যাম্বুলেন্সে। আমার মাকে ইনফ্যাক্ট যখন ওই অ্যাম্বুলেন্সে ট্রান্সফার করার কথা হচ্ছে, মা হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, কথা বলছে হাঁটতে পারছে না, চলতেও পারছে না, মাকে উঠে দাঁড়ানোর কথা বলা হচ্ছে। একটা পেশেন্ট যে হাঁটতে পারে না, আপনারা বলুন তারা কোন আক্কেলে এখানে বলে যে পেশেন্টকে ওঠাও? যখন বলছি না আমরা উঠাতে পারছি না, আমাদেরকে বলা হয় ওঠাতে। মায়ের তখন শরীর খুব ভারী হয়ে গেছিলো, আমরা কেউই, আমার দিদি আমি উঠাতে পারছিলাম না। এবং তারা লিটারেলি যিনি অ্যাম্বুলেন্সের ড্রাইভার, যদিও তার এটা কাজ, আমার কাছে কোর্ট নেই, যদিও গভর্নমেন্টে প্রত্যেকটা লোককে সেইবার মনে হয় একটা ওই প্রোটেক্টিভ শিল্ড দেওয়া থাকে ওদের ফ্রি, ওরা পড়েনি, ইচ্ছা করেই পড়েনি, এবং ওরা লিটারেলি খুব দেমাগ দেখাচ্ছিল এবং আমাকে বলছে আপনারা দুই মেয়েরা মাকে নিয়ে তুলুন, উইচ ইজ কোয়াইট নট পসিবল ফর আস। আমি যেতে চেয়েছিলাম, আমাকে তো যেতেই দেয়নি, আমার দিদিকে নিয়ে গেছিলো, আর একটা পেশেন্ট বোধহয় মার সঙ্গে ছিল, এবং উইদাউট এনি প্রিকশন, ওদের এখানে যে কোনো মাথা মুন্ডু নেই। এবার এখানে গভর্নমেন্টের অর্ডার ছিল বলে, তখনকার গভর্নমেন্টের অর্ডার ছিল বলে আমরা কিছু আর বলতেও পারিনি, এবং আমরা সাধারণ মানুষ কী বলবো এমন একটা জায়গা। এবং দ্য অ্যাম্বুলেন্স ড্রাইভার ওয়াজ টেকিং মাই মম, মাই সিস্টার ওয়াজ লোনলি, তার কদর্য ব্যবহার ছিল, অ্যান্ড হি ওয়াজ টোটালি ড্রাঙ্ক। এই হচ্ছে ওই আমাদের এখানকার যে আমি আপনাদেরকে আজকে বলছি, আপনারা শুনুন। যদি এটা আগে আমার বলার অবস্থাও ছিল না, আজকে প্রেজেন্ট গভর্নমেন্টকে সাক্ষী রেখে আমি আজকে কথাটা বলছি। যখন একটি হসপিটালে এখান থেকে ড্রাইভিং শুরু করে 5টা, রাত 10:30টার সময় আমার মাকে, আমার দিদিকে ওই ক্যানিংয়ে একটা কোনো হসপিটালে নিয়ে যায়, যেখানে দুস্থ বৃদ্ধ লোকজনরা ছিল, তাদের সঙ্গে দিতে গেছিলো, সেটা বড় কথা নয়, কিন্তু তারা সব ওয়াকেবল কন্ডিশনে ছিল। আমার মা কিন্তু কোনো ওয়াকেবল কন্ডিশনে ছিল না, এবং সেই গভর্নমেন্ট হসপিটাল সেটা জানতেন।
তা যখন জানতেন তাহলে কি করে জেনেও ওই এমন একটা হসপিটালে প্রথমে নিয়ে যাওয়া হয় যেখানে এইগুলো সুযোগ সুবিধাই ছিল না। আবার বলাতে ওই ড্রাঙ্ক ড্রাইভার জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় এবং আমার দিদি ফোন ট্রেস্ট হতে থাকে, আমরা ট্রেস করছিলাম যে কোথায় এমন এমন জায়গা দিয়ে অ্যাম্বুলেন্সকে ঘোরাচ্ছে যেখানে তখন আমার মা আমার দিদি একা, আমার দিদি একা, আমি তখন বাড়িতে। এই সিচুয়েশন কাটিয়েছি এবং তারপরে আমার দিদি ফোন করছে, বলছে দেখ, বা মেসেজ করছে, ফোনের অবস্থা করতে পারছি না ওর সামনে। ওর দিদিকে ধমকি দেওয়া হচ্ছিল, চুপচাপ চলুন, আমি যেই হসপিটালে নিয়ে যাব সেই হসপিটালেই যাবেন, এর বাইরে আমাদের কোনো প্রশ্ন করবেন না। দিস ওয়াজ আ থ্রেট টাইপ থিং দে ওয়ার গিভিং, টেকিং আ পেশেন্ট অ্যান্ড টেকিং দেয়ার গার্জেন। আরও কিছু মানে আমি তো বলতেই পারছি না এই কথা, এবং যে কি আর খুবই বাজে ব্যবহারও ছিল যেহেতু আমার দিদি একা ছিল। আর লাস্টে একটা হসপিটাল ওরা দেয়, যেই হসপিটালও না, একটা গ্রাউন্ডের মাঝখানে ছিল, ওখানে সব ছিল, সেখানে মাকে রাখা হয়েছিল। আমরা যখন যাই আমার লিটারেলি শরীর খারাপ হয়ে গেছিলো এই পরিস্থিতি, ওই পরিবেশ দেখে, এবং আমার মাকে তখন কিছু খেতে দেওয়াও হচ্ছিল না, যে ট্রান্সফার করা হয়েছিল হসপিটালে ক্যানিংয়ের, ওখানে মানে কোনো ব্যবস্থা ছিল না। হ্যাঁ, জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক ছিল, কিন্তু মাকে খেতে দিত না, খালি স্যালাইনের ওপর রেখে দিয়েছিল। মা তাতে আরোই অসুস্থ হয়ে গেছিলো, খাবার দাবার কিচ্ছু দিত না, দেখতও না। এবং যখন ওখান থেকে হসপিটাল থেকে যখন দেখছি ডিটোরিয়েশন আরও হয়ে যাচ্ছে, আমরা তখন মাকে ওই ক্যানিংয়ে হসপিটাল থেকে নিয়ে আসার বন্দোবস্ত করেছিলাম। সেখানেও আমাদেরকে প্রচুর কৈফিয়ত সমস্যা করতে হয়েছিল। আমার কথা হচ্ছে, যখন আপনারা দেখছেন পেশেন্টের অবস্থা আপনারা ঠিক করতে পারছেন না, আর পেশেন্ট পার্টি দেখছে, সেটা কি করে সেটা চুপচাপ দেখে? সে তো এটাই করতে চাইবে যা কিভাবে কোনোভাবে একটা সেফ জায়গায় নিয়ে যায়। আমার যেহেতু মামার নিজের হসপিটাল আছে সল্টলেকে, আমরা সেখানেই নিয়ে গেছি, ওখানেই মার প্রাণটা বেঁচেছে, টু বি ভেরি অনেস্ট। এর বাইরে আমাদের কিছু করার ছিল না। কিন্তু সবসময় যেহেতু ওটা প্রাইভেট হসপিটাল, সেখানে আমাদের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। এখানে যেহেতু একটা আমাদের কন্ট্যাক্ট ছিল, তাই আমরা গেছিলাম। তো এই হচ্ছে পুরো এই অবস্থা। তারপর আমার মাকে কিছুদিন প্রসিডিউরাল হোমে রাখা হয়েছিল, এবং সেখান থেকে আমার মা অনেক কষ্টে কভার আপ হয় আর কি। এই হচ্ছে আমাদের কোভিড জার্নি, যেটা আমি আজ অবধি কোনো দিন কাউকে ডিসক্লোজ করিনি, বলিনি। আজকে এই গভর্নমেন্টের আন্ডারে আমি বলছি, দিস ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অ্যান্ড সিচুয়েশন অফ আওয়ার প্রেজেন্ট গভর্নমেন্ট হসপিটালস, স্পেশালি ইন মাই এরিয়া, মাই লোকালিটি। ওই জন্যে পার্টিকুলারলি আমি আপনাকে লিখেওছি ডক্টর ইন্দ্রনীল খাঁ, এবং আপনাকে বলেওছি, ভিশন করেছি। আর সেকেন্ড ব্যাপার, আমি যখনই কোনো আউটডোর ওখানে যাই, ওখানে কতগুলো আউটডোর স্পেসিফিক্যালি নেই বিদ্যাসাগর হসপিটালে, নাম নিয়ে বলছি আমি। অর্থোপেডিক নেই, আপনি যান গিয়ে দেখে নিন। ওখানে সার্জন নেই, সার্জন মাঝে ছিল, তারপর আমি যখন লাস্ট গেছিলাম ছিল না। যখনই কোনো আমি সর্দি কাশি নিয়ে যাই, ওখানে কিছু জুনিয়র ডাক্তার ওনারা বসেন, কিন্তু জাস্ট দেখেন, ছেড়ে দেন, বা অনেক সময় তো অফই থাকে ওই জায়গাটা। সর্দি কাশি এর রিলেটেড ভাইরাল জিনিসগুলো, এগুলো খুব একটা ওখানে পরিদর্শন করা হয় না। ঠিক আছে, তো এই 3-4টে জিনিস এরকম অনেক আছে। আর ক্যান্সার নিয়ে এসব তো দূরের কথা, এটা এনাদের, আপনারা বলছেন, তারা কি আদপেও জিনিসটাকে নিচ্ছে, সেটা আপনাদের প্রেজেন্ট গভর্নমেন্ট বুঝবে সেটা। ঠিক আছে, সেটা আমি আর কিছু বললাম না। আপনারা যখন এই সব জায়গায় দেখতে যাবেন, আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কি হালতে করে রেখেছে। আর কলেজের মধ্যে ক্যাডারশিপ, আমরা সেটা দেখে এসেছি। কলেজের মধ্যে পার্টি ইউনিয়ন করে যে কতটা পরিবেশ নষ্ট হয়, কতটা বাচ্চাদের ফিউচার নষ্ট হয়, আমরা সেটার ভুক্তভোগী। আমাদের জেনারেশন কতটা পরিবেশ নষ্ট এরা করে রেখেছে। তো আমি তো খুব খুশি যে আপনারা এগুলো স্টেপ নিচ্ছেন। সত্যি এটা স্টেপ নেওয়ারও দরকার, এবং বেশ স্ট্রিক্ট স্টেপ নেওয়া দরকার। থার্ড ব্যাপার, এগুলো হলো তো হসপিটাল আর কলেজের ব্যাপার বললাম। শিক্ষার তো একবারে তো 13টা বাজিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমি টিচার, আমি নিজেও পড়াই বাচ্চাদেরকে, একটাই কথা বলবো,
অনলাইনে খুব একটা পড়িয়ে বাচ্চাদের খারাপই হয়, ভালো হয় না, অ্যাজ অ্যান টিচার আমি বলছি। তো এটা আমি একটা ফোকাস করলাম। তবে হ্যাঁ, আবারও আমি বারবার বলবো, হসপিটাল, এই গভর্নমেন্ট হসপিটালটা খুব ভালো করেছেন আপনারা যে হসপিটাল পরিদর্শনটা করাচ্ছেন, এটা দরকার আছে এবং বেশ স্ট্রিক্ট নিয়ে করাই উচিত, কারণ ভেতরে অনেক ঘুম ধরে থাকে। এবার থার্ড ব্যাপার হচ্ছে, আমাদের এখানে আমার একটা আর্জি আছে গভর্নমেন্টকে প্লাস ইন্দ্রনীল স্যারকে, আমাদের যে বেহালার যে মেট্রো বা আমি ইউনিভার্সাল মেট্রো সিস্টেমের কথা বলছি, ওখানে ড্রিঙ্কিং ওয়াটার অনেক জায়গাতেই আছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। কিছু কিছু জায়গা যেখানে নেই সেখানে একটু ইমপ্লিমেন্ট করাটা উচিত বলে আমার মনে হয়। এবং প্রত্যেকটা জায়গা একটা টয়লেটের জায়গা, বিশেষ করে মেয়েদের জন্য, মেট্রোর আশেপাশে, মেট্রোর মধ্যে যে হলে ভালোই হতো। সব জায়গাতেই থাকে, এখানে না থাকার কোনো কারণ নেই। তো কেন নেই, এটা আমার প্রশ্ন। আই উড রিকোয়েস্ট দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট অ্যান্ড ডক্টর ইন্দ্রনীল খা, ইনক্লুডিং বেহালা, যদি মেট্রোর একটা টয়লেটারি সিস্টেম, একটা টয়লেটের ব্যবস্থা যদি হয় সবার জন্যই সেটা ভালো, এবং ড্রিঙ্কিং ওয়াটার সার্ভিসটা ভালো। আর একটা কথা, পার্টিকুলারলি আমি যেহেতু মেট্রোয় যাতায়াত করি, আমি এটা ফেস করেছি, আর বেহালার কটা মানুষ ফেস করেছে আমি জানি না, উইচ ইজ ভেরি স্টুপিডি, কিন্তু আমাকে বলতে হচ্ছে। আমি প্রত্যেকবার এখান থেকে ঠাকুরপুকুর যাই, ঠাকুরপুকুরটাই বেহালা মেট্রোয়, কারণ আমার কস্টিং অনেক চিপ পড়ে। আমাদের মেট্রো, বেহালা বাজার মেট্রোয় 10 টাকা, এবার দেখুন 10 টাকা সবসময় কয়েন সবার পক্ষে থাকে না, রাইট? এবার আমার পক্ষেও সবসময় সম্ভব না একটা 10 টাকার সবসময় কয়েন রেখে দেওয়া, পসিবলই নয়। এবার অনেক সময় নোটের প্রয়োজন থাকে, তখন আমরা নোট নিল মেশিন, আর যদি না নেয়, অনেক সময় নোট নেয় না, তখন ওদেরকে এটা চেঞ্জ করে দিতে হয় কয়েনে, তখন গিয়ে আমরা মেশিনে দিই, তখন গিয়ে টিকিট পাই। এই হচ্ছে সিস্টেম। ঠাকুরপুকুর এরিয়ার কোনো প্রবলেম নেই, যথেষ্ট ভালো ব্যবহার, যথেষ্ট ভালো। ঠিক বেহালা বাজারের মেট্রোর লোকজনের বহুত বাজে ব্যবহার। সেকেন্ড, আমি যতবারই এই নিয়ে সমস্যায় পড়েছি, বলেছি একটু কয়েনে চেঞ্জ করে দিন, ওদের কিন্তু কয়েন থাকে, থেকেও ওরা আমাদেরকে হ্যারাস করে, না নেই, যেখান থেকে পান কয়েন নিয়ে আসুন। আরে আমি কোথা থেকে, আমার তখন একটা তাড়া আছে, আমি কি করে, তাহলে এই সিস্টেমটার কি একটা অপশন হবে? ওখানে তো ওরা রিসেপশনও রাখতে পারে যেরকম অন্যান্য মেট্রোয় থাকে, কেন ওনারা রাখেন না? আর রাখলে কেন তারা কাজ করেন না? তাহলে আমরা টিকিট টাকা দিয়ে কিনে আমরা না হয় করবো, সেটাতেও কোনো ব্যাপার না, কিন্তু আপনারা রাখুন তো, এনাদের কোনো হেলদোল নেই। এরমও হয়েছে শুধু কয়েন দিচ্ছে না, ওরা আমাকে বলছে যেখান থেকে ইচ্ছে কয়েন নিয়ে আসুন, আমার সেটা দেখার দরকার নেই, আপনি কয়েন পেলে যাবেন, নাহলে পেলে যাবেন না। এটা স্পেসিফিক্যালি বেহালা মেট্রোর কথা আমি বলছি, ওদের ব্যবহারটাই এত বাজে। এবং কয়েন ওরা দেয়ানো না, আমাকে হ্যারাস্ট হতে হয়েছে লিটারেলি। তো আমার তারপর এবার দেখুন, আমাদের একটা টাইমের ব্যাপার থাকে, কেউ আমরা ওই কয়েনের জন্য তো দৌড়াদৌড়ি করবো না। আর আপনারা জানেন এখন ডিজেল পেট্রোলের একটা সমস্যা চলছে, একটা তেল নিয়ে সমস্যা চলছে, আমাদের সবারই একটা এখন ক্রাইসিস দিয়ে যাচ্ছি। সেখানে এটা ভাবা ভুল আমি সবসময় অটো করে যাব এখান থেকে, সেটা যে কোনো প্রান্তেই হোক। ইট ইজ নট পসিবল। কেননা সবাই আমরা আজকের দিনে একটা সাশ্রয়ের কথা ভাবি, 2 পয়সা আছে সেটাই ভাবি, সেটাই প্র্যাকটিক্যালিটি। আমরা কেউ বড় লোকের, কেউ মানে টাটা বিড়লা আম্বানির নাতনি নই। এবার সাধারণ মানুষ, এখানে বেহালা বাজারের মেট্রোর আমি বলবো কি এদের অ্যাটিটিউড, এবং এতটা তো আমি ঠাকুরপুকুরও ফেস করি না, আমাকে তো না বলতে আমার ওনারা হেল্প করেন। এই বেহালা বাজারের মেট্রোর যিনি লোকজন আছেন, আপনারা একটু পরিদর্শন করুন, আর একদিন নর্মাল লোক হয়ে আপনারা যান, সব থেকে বড় কথা, গিয়ে দেখুন যে কি অবস্থা হয়। অর্ধেক লোক জানে না, অর্ধেক লোক কয়েন দিতে চায় না, অর্ধেক লোকের সমস্যা। ভাই আমি বুঝি না, তাহলে তোমরা রিসেপশনের ব্যবস্থা করো। আমরা টিকিট কেটে যাচ্ছি, সেটাও ওনারা করবেন না, লোক বসে থাকে, কোনো এদের হেলদোল নেই। এরা জানেই না মেকানিজম কি যদি আজকে মেট্রোর ওই টিকিট মেশিন অফ হয়ে যায়, এনারা বিশ্বাস করুন কিছু জানে না।
এরা পাবলিক ম্যানেজার, আমি কি বলবো, আমার এখানে এখানে হচ্ছে এটা আমার সাথে বহুবার হয়ে গেছে। আমার কাছে সবসময় কয়েন থাকে না ভাই, 10 টাকার কয়েন 20 টাকার কয়েন আমার পক্ষে সম্ভব না, আমার থাকে না, কোথা থেকে পাবো আমি সবসময়। এবার তারপরে যে পাই, এবার ওই জিনিসটা যে নেব, ওই জিনিসটা পাচ্ছি না, নোট দিচ্ছে, নোট ফিরিয়ে দিচ্ছে মেশিন। আমি গিয়ে বলেছি, এবার বলছে আপনারা যেখান থেকে পারুন কয়েন আনুন, ওটা আমার দেখা, আমার কাছে কয়েন নেই স্ট্রেট। তাহলে কি হলো, আমার ওই টাইমটা নষ্ট হলো, আমাকে বাধ্য হয়ে 20 টাকা 20 টাকা 25 টাকা দিয়ে আমাকে অটোয় যেতে হলো। এটা তো আমি সাধারণ পাবলিক হয়ে হ্যারাসমেন্ট হচ্ছি। তো আমি, আর এটা পার্টিকুলারলি বেহালা বাজার মেট্রোতেই আমি ফেস করি। ওদের যে মানে লোকজন আছে খুব বাজে। একমাত্র বোধহয় যিনি ওই লাগেজটা চেক করেন, ওটাই ওনারই ব্যবহারটা একটু ভালো, বাকি তো কারোরই আমি দেখি না ভালো, কেউ হেল্প করার ওখানে থাকে না। আর আমি ভীষণভাবে বেহালা বাজার মেট্রোয় খুব হ্যারাসড হয়ে আগেও হয়েছি। এরা একদমই দেখেন আমাকে, স্পেসিফিক্যালি যেখান থেকে কুড়িয়ে বাড়িয়ে পারলে ভিক্ষা করলে ওই 10 টাকার কয়েন নিয়ে আসতে হয় আমাকে, এরকম অবস্থা। তো এগুলো একটু দেখবেন। আবারও বলছি, টয়লেটারিটা হলে খুব ভালো হয়। এটা আমার প্রেজেন্ট গভর্নমেন্টকে এবং ইন্দ্রনীল স্যারকেও বললাম, আর এগুলো ইন্দ্রনীল স্যারকেই ট্যাগ করলাম আপনাদেরকে। আর হ্যাঁ, অগ্নিমিত্রা ম্যাম, আপনাকে লটস অফ রেসপেক্ট। আপনার মতন সাহসী নারী আমি হতে চাই। আপনার মানে আপনাকে দেখে আমি খুব ইন্সপায়ার্ড হলাম, এবং আপনার মতন সাহসী নারী বা এরকম সাহসী গভর্নমেন্ট, সাহসী রুল হওয়াটা খুব প্রয়োজন। লটস অফ রেসপেক্ট টু ইন্দ্রনীল খা স্যার, অগ্নিমিত্রা পল ম্যাম, থ্যাংক ইউ। আমি এটা সবাইকে সঙ্গে শেয়ারও করলাম, ওনাদেরকে ট্যাগও করলাম। আশা করি কোনো না কোনোভাবে যাবে, গেলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ।